আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মেহরুন বিনতে ফেরদৌস। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। ফল উল্টানোর আবদারে সুপ্রিম কোর্টেও নাস্তানাবুদ ট্রাম্প, খেপে গিয়ে বিচারকদের তুলোধুনো করে টুইটার পোস্ট। ওয়াশিংটনে ট্রাম্পপন্থীদের সঙ্গে বিরোধীদের নজিরবিহীন সংঘর্ষ, দেশব্যাপী পদযাত্রা ও প্রার্থনার পরিকল্পনা ট্রাম্প সমর্থকদের। করোনায় নাকাল যুক্তরাষ্ট্র, আগামীকাল থেকে টিকা প্রদান শুরু, এক সপ্তাহেই দেয়া হবে 30 লাখ টিকা। পদ্মা সেতুর 3 বিশ্ব রেকর্ড, নিচ দিয়ে চলবে 5 তলা সমান জাহাজ, ভূমিকম্প সহন ক্ষমতা 9 মাত্রার। এবং ভারতে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলাতে চান বিজেপি নেতা, পাঠ্যক্রম থেকে লেখা বাদ দেওয়ার দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আবদারটা ছিল স্বীকৃত ফল পাল্টে দেওয়ার, আর সেই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নিজের মনোনয়ন দেওয়া 3 রক্ষণশীল বিচারপতিও নীতির বাইরে এসে ট্রাম্পের পক্ষে দাঁড়াননি, আর এতে বেজায় চটেছেন ট্রাম্প। বিচারপতিদের প্রজ্ঞা ও সাহসিকতা নিয়েই শেষ পর্যন্ত প্রশ্ন তুলেছেন তিনি। বিস্তারিত রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব খেল খতম। সুপ্রিম কোর্ট তার মামলা খারিজ করে দিয়েছেন। যাদের ভরসায় এতদিন নেচেছিলেন, নিজের মনোনয়ন দেওয়া সেই 3 রক্ষণশীল বিচারপতিও তার পক্ষে দাঁড়াননি। শুক্রবার সন্ধ্যায় দেওয়া সংক্ষিপ্ত আদেশে সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, মামলার আইনগত কোনো গ্রহণযোগ্যতা নেই। অবশ্য সবাই খেল খতম বলে মনে করলেও ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে তার পরাজয় হয়েছে বলেও মেনে নেননি এখনও। যদিও সুপ্রিম কোর্টে তিনি আর কোনো সুবিধা করতে পারবেন না বলেই মনে হচ্ছে। তবে এখনও ট্রাম্প সমানে নিজেকে বিজয়ী ঘোষণা করে একের পর এক টুইট করে চলেছেন। এ কারণে অনেকেই ভাবছেন শেষ পর্যন্ত কোনো না কোনোভাবেই জট পাকানোর চেষ্টা করেই যাবেন ট্রাম্প। টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন 4 স্টেটের নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করেছিলেন। এই মামলায় পক্ষ হওয়ার আবেদন জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প শিবিরের প্ররোচনায় 18টি স্টেটের অ্যাটর্নি জেনারেল এবং 126 জন রিপাবলিকান আইন প্রণেতাও এই মামলায় যুক্ত হয়েছিলেন। মামলায় ইলেকটোরাল ভোট গ্রহণের তারিখ পেছানো এবং এ নিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট সোজা সেটি খারিজ করে দেন। সুপ্রিম কোর্টের আদেশে ট্রাম্প শিবিরের এই প্রয়াস বাধাগ্রস্ত হয়ে পড়েছে। এখন আগামীকাল স্টেট ইলেকটোরাল কলেজের আনুষ্ঠানিকভাবে প্রতিটি স্টেটে ভোট দিতে আর কোনো বাধা নেই। অন্য কোনো নাটকীয়তা বা নজিরবিহীন কিছু না ঘটলে রাজ্য ইলেকটোরাল ভোটের 306টি ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের পাওয়ার কথা। নির্বাচনে জয়ের জন্য তার 270টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন। সুপ্রিম কোর্টের আদেশের পর প্রেসিডেন্ট ট্রাম্প কোনো মন্তব্য না করেই একটি ভিডিও পোস্ট দিয়েছেন ফেসবুক ও টুইটারে। সেখানে তার ভোট জালিয়াতির একটা ভুয়া ভিডিও চিত্র রয়েছে। সেখানে তার সমর্থকদের আইন প্রণেতাদের উপর নির্বাচন নিয়ে চাপ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন ট্রাম্প। সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দেওয়ার পর ট্রাম্প ও তার সমর্থকেরা আরেক দফা সক্রিয় হতে পারেন নির্বাচনের ফলাফলকে কংগ্রেসে বাধাগ্রস্ত করার জন্য। আগামী 6 জানুয়ারি কংগ্রেসের যৌথ সভায় ইলেকটোরাল কলেজের ভোট গণনার সময় তারা আরেক দফা জট পাকানোর চেষ্টা করবেন বলে মনে করা হচ্ছে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। সুপ্রিম কোর্টে নাজেহাল হওয়ার পর প্রচণ্ড খ্যাপাটে আচরণ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নিজ দলের সিনিয়র নেতাদের তুলোধুনো করে টুইট করেছেন তিনি। সেখানে নির্বাচনের ফল মেনে নেওয়া রিপাবলিকান নেতাদের এক ধরনের দেখে নেয়ারই হুমকি দিয়ে
তাদের নামে মাত্র রিপাবলিকান হিসেবে উল্লেখ করেন তিনি। পৃথক একটি টুইটে তিনি লিখেছেন, আমাদের লড়াইটা কেবল শুরু। এদিকে শনিবার আর্মি নেভির ফুটবল ম্যাচে হাজির হয়েছিলেন ট্রাম্প। এ সময় তাকে প্রচণ্ড আক্রমণাত্মক ও রুক্ষ মেজাজে দেখা যায়। ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পন্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে বিরোধী গ্রুপের। শনিবার রাতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি থেকে এই সংঘর্ষ বাধে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছে। নির্বাচন পরবর্তী এমন সহিংসতার ঘটনা যুক্তরাষ্ট্রের নজিরবিহীন। অনেকেই বিস্ময় ভরা কণ্ঠে এসব কর্মকাণ্ডের জন্য সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানিকে দায়ী করেছেন। বিস্তারিত রিপোর্টে। কোনো প্রমাণ ছাড়াই প্রেসিডেন্ট ট্রাম্প সহ তার সমর্থকরা নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করে আসছেন। ট্রাম্প সমানে বলে যাচ্ছেন ভোট চুরি করা হয়েছে। এ নিয়ে আদালত, বিশেষ করে সুপ্রিম কোর্টে যখন মামলা খারিজ হয়ে যাচ্ছে, তখন ট্রাম্পপন্থীরা শনিবার রাতে রাস্তায় নামে। তবে পুলিশ সেখানে দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করে, উভয় পক্ষের উপর পেপার স্প্রে প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 6 জনকে গ্রেফতার করে পুলিশ। স্টপ দ্য স্টিল কর্মসূচির আয়োজকরা এবং চার্চ গ্রুপগুলোর সমর্থকদের প্রতি আহ্বান জানায় এসব র্যালিতে অংশ নিতে। ফলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বা স্টেটে বিক্ষোভ হয়েছে। কিন্তু ট্রাম্পপন্থী প্রাউড বয়েজ বিক্ষোভকারী এবং প্রতিপক্ষ অ্যান্টিফার মধ্যে ওয়াশিংটন ডিসিতে হাতাহাতি শুরু হয়। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পকে বহনকারী মেরিন ওয়ানের একটি হেলিকপ্টার সমর্থকদের মাথার উপর চক্কর মেরে সাহস জুগিয়ে যায়। ট্রাম্প হোটেলের কাছে এর আগে বিক্ষোভে অংশ নেয় অধিক উগ্রপন্থী প্রাইড বয়েজের প্রায় 200 সদস্য। এ সময় তাদের বেশিরভাগই ছিলেন রণসাজে। তাদের গায়ে ছিল কালো ও হলুদ শার্ট, বুকে ছিল ব্যালিস্টিক ভেস্ট পরা, মাথায় ছিল হেলমেট, ব্যবহার করেছে হ্যান্ড সিগন্যাল। এসব করে থাকে সাধারণত শ্বেতাঙ্গ আধিপত্যবাদীরা। তারও আগে সড়কে অবরোধ সৃষ্টি করে দাঙ্গা পুলিশ। তারা ছিল রায়ট গিয়ারে এবং বাইসাইকেলে। রাত নামার পর বিক্ষোভকারীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে যায়। তারা সড়কের বিভিন্ন স্থানে প্রতিপক্ষকে খুঁজতে থাকে। চুরি বন্ধ করো স্লোগানের প্রবক্তা ও ট্রাম্পের অন্যতম সক্রিয় সমর্থক রজার স্টোন ও বিভিন্ন চার্চ গোষ্ঠী থেকে ট্রাম্প সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে তারা যেন প্রার্থনা র্যালিতে অংশ নেন। এই র্যালি ওয়াশিংটনের জাতীয় মল এবং জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন, নেভাদা ও অ্যারিজোনার রাজধানীতে অনুষ্ঠিত হবে। ওয়াশিংটনে ক্যাপিটল হিল ভবন ও যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের আশপাশেও ট্রাম্প সমর্থকদের র্যালি। সাবেক রুশ প্রতিনিধির সঙ্গে যোগাযোগের ব্যাপারে মিথ্যা বলায় এফবিআই এর কাছে অভিযুক্ত অবসরপ্রাপ্ত জেনারেল মাইক ফ্লিনের এই সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এছাড়া রিপাবলিকান দলে অনুদানকারী বিভিন্ন ব্যক্তিরাও র্যালিতে অংশ নেবেন। শনিবার এই র্যালির কাছে ট্রাম্প বিরোধী সমর্থকরা আরও একটি র্যালির ঘোষণা দিয়েছেন। এর ফলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। বিশ্বের সবচেয়ে বেশি $৭৪,১০০ কোটি ব্যয়ের 2021 সালের প্রতিরক্ষা বাজেট পাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশাল এই বাজেটে সেনাদের বেতন বাড়ানো এবং নতুন নতুন আধুনিক অস্ত্রের যোগানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, জার্মানি ও আফগানিস্তান থেকে সেনা সরিয়ে আনার নিয়মও কঠিন করা হয়েছে বিলটিতে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিলটি আটকে দেওয়ার জন্য সিনেটের রিপাবলিকান সদস্যদের অনুরোধ করেছিলেন। এমনকি সেটি করা না হলে তিনি বিলটিতে ভেটো দেবেন বলেও হুমকি দিয়েছেন। কিন্তু তার হুমকি ও আপত্তি উপেক্ষা করে কংগ্রেস 84-13 ভোটে বিলটি পাশ করল। বিপুল সংখ্যক সদস্যের ভোটে বিলটি পাশ হওয়ায় ট্রাম্পের ভেটো প্রয়োগেরও সুযোগ নেই। এবার ভিন্ন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের চাঞ্চল্যকর খুনের ঘটনার 51 বছর পর অবশেষে একটি সাংকেতিক ভাষার লেখা চিঠির অর্থ বের করা সম্ভব হয়েছে। চিঠির আরও 2টি অংশ রয়েছে যেটি উদ্ধার করতে পারলে বের করা সম্ভব হবে খুনির নামও। অথচ সান ফ্রান্সিসকো পুলিশের কর্মকর্তা ডেভ টোশির প্রায় গোটা জীবন গেছে এই রহস্যের সমাধান করতে করতে। আরও দেখুন রিপোর্টে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন সফটওয়্যার নির্মাতা ডেভিড ওয়ারেনজ্যাক, কম্পিউটার প্রোগ্রামার জার্ল ভ্যান এবং অস্ট্রেলীয় গণিতবিদ স্যাম ব্ল্যাক। তারাই উদ্ধার করেছেন 340টি বর্ণ বা চিহ্ন সংবলিত একটি চিঠির রহস্য। দেখা গেছে সংকেতের আড়ালে চিঠিতে লেখা, আমাকে ধরার চেষ্টা করতে মজা লাগছে আশা করি, আমি গ্যাস চেম্বারের ভয় পাই না। গ্যাস চেম্বার বরং আমাকে স্বর্গের কাছাকাছি নিয়ে যাবে, কারণ পৃথিবীতে আমি একাধিক কৃতদাস রেখে যাব যারা আমার জন্য কাজ করবে। আরও 2টি চিঠির পাঠোদ্ধার বাকি রয়েছে। ধারণা করা হচ্ছে বাকি 2টির একটিতে খুনির নাম রয়েছে।
সান ফ্রান্সিসকো পুলিশের কর্মকর্তা ডেভ টোশির প্রায় গোটা জীবন গেছে এই রহস্যের সমাধান করতে করতে, কিন্তু হদিস মেলেনি হত্যাকারীর। পত্রিকায় পাঠানো চিঠিতে একে একে 37 জনকে হত্যার দাবি করা হয়, তবে পুলিশ 7 জনের হত্যার ঘটনা ধরে তদন্ত চালায়। যেভাবে এত বছর ধরে খুনির রেখে যাওয়া চিঠির সংকেতের মানে বের করার চেষ্টা হচ্ছিল সেটা ভুল। 2006 সালে এই কাজে কম্পিউটার কোডিংও ব্যবহার করা হয়েছিল, কিন্তু শেষে জানা গেল কোনো আধুনিক পদ্ধতির ব্যবহার করেনি সেই জোডিয়াক কিলার। সংকেত চিহ্নগুলো কোনাকুনি পড়লে তাদের অর্থ বোঝা যাচ্ছে। একবার ওপর থেকে নিচে আর একবার নিচ থেকে ওপরে পড়ে যেতে হবে এই সংকেত। সংকেত ডিকোড হওয়ার পর ক্যালিফোর্নিয়া প্রশাসনের চক্ষু চড়ক গাছ। আসলে 1950-এর দশকে ঠিক এই সাংকেতিক ভাষাই ব্যবহার করত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, কিন্তু জোডিয়াক কিলার সেই ভাষা জানল কি করে? সে কি তাহলে আমেরিকান সেনাবাহিনীর সদস্য ছিল? এমন প্রশ্ন উঠছে এখন। গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI সান ফ্রান্সিসকো শাখা এক টুইটে জানিয়েছে, ব্যক্তি উদ্যোগে জোডিয়াক কিলারের চিঠির রহস্য উন্মোচনের বিষয়ে তারা অবগত, তবে এই মুহূর্তে তারা এটি নিয়ে কোনো মন্তব্য বা বাড়তি তথ্য দেবে না। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার করোনা ভাইরাস আপডেট। প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালে ঠাঁই ফুরিয়ে যাওয়ায় সংক্রমণের হার কমাতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে স্টেট ও বড় শহরগুলো। এমন পরিস্থিতিতে আগামীকাল থেকে জরুরি ভিত্তিতে করোনা টিকা প্রদান করা শুরু হচ্ছে। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 1,65,49,366 জন মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে 3,05,082 জনের। শনিবার রেকর্ড 3,309 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও দিনে দিনে বাড়ছে। এমন অবস্থায় জরুরি ব্যবহারের জন্য ফাইজার বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়েছে কর্তৃপক্ষ। অনুমোদনের পর আগামীকাল সোমবার থেকে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এই সপ্তাহে ফাইজার বায়োএনটেকের 3 মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেওয়া হবে। ফাইজার জানিয়েছে তাদের ভ্যাকসিন 95% কার্যকর। ব্রিটেনে সেটি অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এখনও পর্যন্ত 6টি দেশে 43,500 জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এটিকে ঝুঁকিপূর্ণ পাওয়া যায়নি। ফাইজার বায়োএনটেকের করোনার টিকার অনুমোদন সংক্রান্ত বিষয় নিয়ে FDA ও তার উপদেষ্টা কমিটি 10 ডিসেম্বর দীর্ঘ সভা করে। সভার পর জানানো হয়েছিল, বিশেষজ্ঞ কমিটির 17 সদস্য করোনা প্রতিরোধে ফাইজার বায়োএনটেকের টিকার জরুরি অনুমোদনের সুপারিশের পক্ষে ভোট দেন। কমিটির 4 জন সদস্য ভোট দেন বিপক্ষে, আর 1 জন ভোটদানে বিরত থাকেন। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো করোনার রোগীতে ভরে উঠেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা চূড়ান্ত সতর্কবাণী উচ্চারণ করেছেন। আগামী 1 মাসে যুক্তরাষ্ট্রে আরও 1 লাখ মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনুমোদন পাওয়ার পর ট্রাম্প প্রশাসন 24 ঘন্টার মধ্যে সব দেশ জুড়ে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। একজন জেনারেলের তত্ত্বাবধানে এ বিতরণ কাজ চলবে। স্টেটগুলো সর্বত্র দ্রুততার সঙ্গে ভ্যাকসিন প্রদানের কাঠামো গড়ে তুলেছে। এ সপ্তাহের মধ্যেই সবগুলো স্টেটে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। যুক্তরাষ্ট্রে এমন টিকার অনুমোদনের প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক নিয়মকানুন বেশ দীর্ঘ। রাজনৈতিক চাপ দিয়ে অনুমোদন নেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম তোলপাড় শুরু করে। স্বাস্থ্যসেবী এবং FDA সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কোনো চাপে পড়ে নয়, যথাযথ প্রক্রিয়া অবলম্বন করেই ভ্যাকসিন অনুমোদন দেওয়া হয়েছে। জরুরি ব্যবহারের জন্য অনুমোদন হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে ইতিহাসের উল্লেখযোগ্য অর্জন বলে উল্লেখ করেন। 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে তিনি বলেছেন। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র এবং কানাডায় অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সীমান্ত এখনই খোলা হচ্ছে না। করোনা মহামারীর কারণে আরও কিছুদিন এই সীমান্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। শুক্রবার এক ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, আগামী 21শে জানুয়ারি পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে। এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ট্রুডো বলেন, দুদেশের মধ্যকার সীমান্ত বন্ধ রাখার বিষয়ে কানাডা এবং যুক্তরাষ্ট্র একমত হয়েছে। আগামী 21শে জানুয়ারি পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি। এর আগে গত মার্চে
করোনা ভাইরাসের প্রকোপ কমিয়ে আনতে প্রাথমিকভাবে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে প্রায় বেশ কয়েকবার নতুন করে নিষেধাজ্ঞা নবায়ন করা হয়েছে। এখন পর্যন্ত শুধুমাত্র পণ্যদ্রব্য বাণিজ্য এবং প্রয়োজনীয় ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। জানুয়ারিতেই বাংলাদেশে করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জানুয়ারি থেকে প্রতি মাসে 50 লাখ করে অক্সফোর্ডের টিকা আসবে। মোট 3 কোটি টিকা আসবে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে ভ্যাকসিন সংক্রান্ত চুক্তি সই হওয়ার পর তিনি এই কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে ভ্যাকসিনের প্রথম চালান আসবে দেশে। এরপর প্রতি মাসে 50 লাখ করে 6 মাসে 3 কোটি ডোজ টিকা দেশে আসবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অক্সফোর্ড ছাড়াও রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রেও ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ হচ্ছে। এর আগে অক্সফোর্ডের টিকা আনতে ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে সমঝোতার চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অক্সফোর্ডের উদ্ভাবিত টিকা সরবরাহ করবে সিরাম ইনস্টিটিউট। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। পদ্মা সেতুর 3 বিশ্ব রেকর্ড। নিচ দিয়ে চলবে 5 তলা সমান জাহাজ, ভূমিকম্প সহন ক্ষমতা 9 মাত্রার। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রীর যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার বাংলাদেশ সংবাদ। সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে পুরস্কার চালু করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সংস্থাটির 210তম কার্যনির্বাহী বোর্ডের ভার্চুয়াল সভায় এই প্রস্তাব গৃহীত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন রবিবার তার কার্যালয়ে এমন তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মুজিব বর্ষে একটি সুখবর আছে। ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অফ ক্রিয়েটিভ ইকোনমি নামে আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত সম্বলিত নথিটি ইউনেস্কোর ওয়েবসাইট থেকে পোস্ট করা হয়েছে। গত 11ই ডিসেম্বর শেষ হওয়া ইউনেস্কো নির্বাহী পরিষদের শরৎকালীন 210তম অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই পুরস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। এই প্রথম জাতিসংঘের কোনো সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ যুদ্ধ চায় না, তবে সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত এলে তার সমুচিত জবাব দেওয়ার মতো সক্ষমতা থাকতে হবে সশস্ত্র বাহিনীর। রবিবার সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের কোর্স সমাপনীর ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, জোরপূর্বক রোহিঙ্গা পাঠালেও মিয়ানমারের সঙ্গে সংঘাতে যায়নি বাংলাদেশ। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। কেউ যদি আমাদের সার্বভৌমত্বে আঘাত দিতে আসে, তার প্রতিঘাত করার মতো সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। শেখ হাসিনা আরও বলেন, মিয়ানমার থেকে 10 লাখ রোহিঙ্গা এসেছে। আমরা তাদের সাথে এখনও সংঘাতে যাইনি। আলোচনা করে এটা সমাধানের চেষ্টা করা হচ্ছে। এই বোঝা দ্রুত সমাধান করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছেন যে 71-এর জামায়াতে ইসলামের মতো করে এখন হেফাজত ইসলাম নতুন রাজাকার হয়ে উঠছে। তিনি বলেন, জাতির পিতার ভাস্কর্য ভেঙে স্বাধীনতার চেতনার ওপর হামলা করা হয়েছে। স্বাধীনতার চেতনার ওপর যারা হামলা করবে তাদের রাজাকারদের মতো বিচার করা হবে। এ সময় সজীব ওয়াজেদ জয় মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী ও রাজাকারদের বাংলাদেশ থেকে মুছে ফেলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। শনিবার রাতে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার 12 বছর শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে সমাপনী বক্তব্যে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এর আগে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সজীব ওয়াজেদ জয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ওয়েবিনারে সভাপতিত্ব করেন। একসময়ের স্বপ্নের পদ্মা সেতু এখন দৃষ্টির সীমায় দিগন্ত জুড়ে দাঁড়িয়ে। পদ্মার তীরে গেলেই দেখা যায় পিলারের দীর্ঘ সারি, তার ওপর একে একে বসানো ইস্পাতের 41টি স্প্যান। আর এ পর্যন্ত কাজ সম্পন্ন হওয়ার মধ্যেই 3টি বিশ্ব রেকর্ড করে ফেলেছে পদ্মা সেতু। কারিগরি দিক দিয়ে অনন্য এসব রেকর্ড নিয়ে দেখুন একটি বিশেষ প্রতিবেদন। প্রকৌশলীরা বলছেন পাইলিং এর ক্ষেত্রে বিশ্ব রেকর্ড করেছে পদ্মা সেতু। সেতুর খুঁটির নিচে সর্বোচ্চ 122 মিটার গভীরে স্টিলের পাইল বসানো হয়েছে। এসব পাইল 3 মিটার ব্যাসার্ধের। বিশ্বে এখনো পর্যন্ত কোনো সেতুর জন্য এত গভীরে পাইলিং হয়নি এবং মোটা পাইল বসানো হয়নি। পদ্মা সেতুর দ্বিতীয় রেকর্ড হচ্ছে ভূমিকম্পের বিয়ারিং সংক্রান্ত। এই সেতুতে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং এর সক্ষমতা হচ্ছে 10,000 টন। এখন পর্যন্ত কোনো সেতুতে এমন সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পে টিকে থাকার মতো করে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে। পদ্মা সেতুর তৃতীয় রেকর্ড হচ্ছে নদী শাসন। নদী শাসনে চীনের ঠিকাদার সিনো হাইড্রো কর্পোরেশনের সঙ্গে 110 কোটি মার্কিন ডলারের চুক্তি হয়েছে। এর আগে নদী শাসনে এককভাবে এত বড় দরপত্র বিশ্বে আর হয়নি। এছাড়া পদ্মা সেতুতে পাইলিং ও খুঁটির কিছু অংশে অতি মিহি সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এসব সিমেন্ট অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে। এ ধরনের অতি মিহি সিমেন্ট সাধারণত ব্যবহার করা হয় না। পদ্মা সেতুর নদীতে থাকা 40টি পিলারের নিচের পাইল ইস্পাতের আর ডাঙার 2টি পিলারের পাইল কংক্রিটের। নদীতে যেসব পাইল বসানো হয়েছে সেগুলো 3 মিটার ব্যাসার্ধের ইস্পাতের বড় বড় পাইপ, যার ভেতরটা ফাঁপা। 22টি পিলারের নিচে ইস্পাতের এমন 6টি করে পাইল বসানো হয়েছে। বাকি 22টিতে বসানো হয়েছে 7টি করে পাইল। আর ডাঙার 2টি পিলারের নিচের পাইল আছে 32টি, যা গর্তের মধ্যে রড কংক্রিটের ঢালাইয়ের মাধ্যমে করা হয়েছে। নদীর পানি থেকে প্রায় 18 মিটার উঁচু পদ্মা সেতুর তলা। পানির উচ্চতা যতই বাড়ুক না কেন এর নিচ দিয়ে 5 তলার সমান উচ্চতার যে কোনো নৌযান সহজেই চলাচল করতে পারবে। এছাড়া পদ্মা সেতুটির মূল কাঠামোর উচ্চতা শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় সমান। এর মূল কারণ হচ্ছে সেতুর ভেতর দিয়ে রেললাইন রয়েছে। সড়ক ও রেললাইন একসঙ্গে থাকলে সেতু সাধারণত সমান হয়, না হলে ট্রেন চলাচল কঠিন হয়ে পড়ে। প্রকৌশলীরা জানিয়েছেন পদ্মা নদীর পানির প্রবাহ পরিবর্তন হয়, কখনো মাওয়া প্রান্তে আবার কখনো জাজিরা প্রান্তে সরে যায়, আবার মাঝখান দিয়েও স্রোত প্রবাহিত হয়। এজন্য নৌযান চলাচলের পথ সব স্থানেই সমান উচ্চতায় রাখার চেষ্টা রয়েছে সেতুটিতে। আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। মোদী সরকারের বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ভারতের রাজধানীর উপকণ্ঠে কৃষক বিক্ষোভ 18 দিনে গড়ালো। রবিবার সকালে দিল্লি জয়পুর জাতীয় সড়কে বিক্ষুব্ধ কৃষকদের বিশাল মিছিল শুরু হয়েছে। সোমবার কৃষকদের অনশন কর্মসূচি রয়েছে। কৃষকদের 32টি সংগঠনের সদস্যরা এদিন সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত অনশনে বসবেন। দিল্লি সিংহ সীমান্তে এক কৃষক রবিবার বলেন, শনিবার রাতে আমরা এখানে উপস্থিত হয়েছি। রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাব থেকে আরও অনেক কৃষক আসছেন। 16 ডিসেম্বরের মধ্যে কৃষকদের নিয়ে কম করে 500টি ট্রলি আসার কথা। জাতীয় সড়ক যাতে বেশিক্ষণ অবরুদ্ধ না থাকে সেজন্য সেখান থেকে কৃষকদের সরাতে 4000 পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার কৃষকরা পাঞ্জাব, হরিয়ানা থেকে তেলেঙ্গানা, উড়িষ্যার মতো বিভিন্ন রাজ্যের টোল প্লাজা দখল করে টোল আদায় বন্ধ করে দেন। ইতিমধ্যে কৃষি আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে একটি সংগঠন। আগামী বুধবার প্রধান বিচারপতি বেঞ্চে তার শুনানি। নিচ্ছে আরো একটি বিরতি, ফিরে এসে থাকছে। ভারতে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলাতে চান বিজেপি নেতা। পাঠ্যক্রম থেকে লেখা বাদ দেওয়ার দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106, টেলিফোন 9175354131, ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ভারতের জাতীয় সঙ্গীতের পরিবর্তন চান ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক সংসদ সদস্য। আর এই দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন সংসদ সদস্য সুব্রমণ্যম স্বামী। আর তার চিঠির জবাবও দিয়েছেন নরেন্দ্র মোদী। এখন সেই দাবি আর চিঠি নিয়ে ভারতে উঠেছে নতুন বিতর্ক। বিস্তারিত রিপোর্টে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনে রেখে মোদি ও তার নেতাকর্মীরা গেল 2 বছরে নানাভাবে রবীন্দ্রনাথের নাম টেনে আনছেন। এমনিতে রবীন্দ্রনাথের লেখা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিভিন্ন মহলে আপত্তিকর কথা শোনা যাচ্ছে। মোদি ক্ষমতায় আসার পর সংঘের শিক্ষা সেলের নেতা দীননাথ বাত্রা এনসিইআরটির পাঠ্যক্রম থেকে রবীন্দ্রনাথের লেখা বাদ দেওয়ার সুপারিশও করেছেন। রবীন্দ্রনাথ বিরোধী কট্টর হিন্দুত্ববাদীদের এই দাবিকে আরও জোরালো করতে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বসেন বিজেপি নেতা সুব্রমণ্যম স্বামী। সেই চিঠির দ্রুত জবাব পেয়ে রীতিমতো আনন্দিত তিনি। এমন খুশি ধরে রাখতে না পেরে নিজের টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে পোস্ট দিয়েছেন। আর তা নিয়েই শুরু হয়েছে দেশটিতে নতুন বিতর্ক। সুব্রমণ্যমের দাবি শুধু তার নয়, দেশের যুব সমাজের একটি বড় অংশের মনের কথা বলেছেন তিনি। তার আপত্তির একটি শব্দ হলো জাতীয় সঙ্গীতে সিন্ধু শব্দটির ব্যবহার। বিজেপির এই প্রবীণ নেতার মতে বর্তমান জাতীয় সঙ্গীতের কিছু কিছু শব্দ অনাবশ্যক দ্বন্দ্ব তৈরি করে, বিশেষ করে স্বাধীনতা পরবর্তী সময়ের পরিপ্রেক্ষিতে। রবীন্দ্রনাথের জনগণমনর শব্দ বদলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির গাওয়া জনগণমনর আদলে লেখা অন্তর্বর্তী সরকারের জাতীয় সঙ্গীত কাওয়ামি তারানার প্রথম পংক্তি শুভ সুখ চায়ন গানটি ব্যবহারের পক্ষে কথা বলেছেন তিনি। 1943-এ সুভাষ বসুর নির্দেশে আইএনএর 2 সদস্য মুমতাজ হোসেন এবং কর্নেল আবিদ হাসান সাফরানি গানটি রচনা করেন। সুর দিয়েছিলেন ক্যাপ্টেন রাম সিংহ ঠাকুর। সুরের প্রভেদ খুব একটা অবশ্য ছিল না। জাতীয় সঙ্গীতের শব্দবদল প্রসঙ্গে দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের একটি বক্তব্য উল্লেখ করেছেন স্বামী। তা হল 1949 সালে রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন জাতীয় সঙ্গীতের শব্দ পরিবর্তন বা সংশোধন করা যেতে পারে। 1912 সালে গড়ের মাঠে একটা বড় মিটিং হলো, এরকম মিটিং না, গড়ের মাঠে। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নাইজেরিয়ার একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে ওই স্কুলের কয়েকশো শিক্ষার্থী নিখোঁজ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় উত্তর পশ্চিম নাইজেরিয়ার কাটসিনা রাজ্যে এই হামলার ঘটনা ঘটে। গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুলে 8 শতাধিক শিক্ষার্থী রয়েছে। শুক্রবার সন্ধ্যায় হঠাৎ বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। এ সময় লোকজন ছোটাছুটি শুরু করে দেয়। অনেক শিক্ষার্থীও ভয়ে পালিয়ে যায়। শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। পরে হামলাকারীরা বনের মধ্যে পালিয়ে যায়। এই হামলার মূল কারণ জানা যায়নি। 2014 সালে নাইজেরিয়ার চিবুক শহরের একটি স্কুলের 270 জনের বেশি ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। এবার খেলার সংবাদ। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ শেষে দলের সবাই দেশে ফিরলেও তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে কাতারে থেকে যান, আর সেখানেই করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। দোহায় বাংলাদেশ দলের অধিনায়ক কাতার ফুটবল দলের অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। 9 জানুয়ারি শুরু হচ্ছে আই লিগ, সেখানে কলকাতা মোহামেডানের হয়ে খেলার জন্য নভেম্বরে চুক্তি করেছিলেন জামাল ভুঁইয়া। বৃহস্পতিবার তার দলে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় এখন জামাল ভুঁইয়ার কলকাতায় যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে জামাল করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কলকাতা মোহামেডান তার জায়গায় এশিয়ান কোটায় অন্য ফুটবলার খুঁজছে। এবার সংস্কৃতি সংবাদ। কোভিড-19 মহামারীর পরিস্থিতিতে এবারের 21শে বইমেলা ভার্চুয়ালি করার জল্পনা ছিল, তবে শেষ পর্যন্ত চিরায়ত নিয়মেই হচ্ছে বইমেলা। বইমেলা শুরুর তারিখ বদলাতে পারে। বইমেলা আয়োজন নিয়ে আলোচনা শেষে রোববার জ্ঞান এবং সৃজনশীল প্রকাশ সমিতির সভাপতি ফরিদ আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, বইমেলা ভার্চুয়ালি নয়, চিরায়ত নিয়মেই হবে, তবে করোনা ভাইরাস বিবেচনায় বইমেলা শুরুর তারিখ পরিবর্তন হতে পারে। তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে কিভাবে বইমেলা হবে তার একটি দিক নির্দেশনামূলক প্রস্তাব বাংলা একাডেমির কাছে জমা দেবে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি, বাংলাদেশ পুস্তক প্রকাশক এবং বিক্রেতা সমিতি। রবিবার সকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি ও মেলা উদযাপন কমিটির সদস্য সচিব ডক্টর জালাল আহমেদের সঙ্গে আলোচনা শেষে প্রকাশক সমিতির নেতারা এই তথ্য জানান। করোনা ভাইরাস জটিলতায় জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী ক্যারল সাটনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে নিজ শহরের একটি হাসপাতালে স্থানীয় সময় শুক্রবার রাতে ক্যারলের মৃত্যু হয়। মঞ্চে ক্যারিয়ার শুরু করেছিলেন খ্যাতনামা অভিনেত্রী ক্যারল। প্রায় অর্ধশত বছরের ক্যারিয়ারে তিনি হলিউডের ছবি ও টিভি সিরিজে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল স্টিল ম্যাগনোলিয়াস, কুইন সুগার ও ট্রু ডিটেকটিভ। ক্যারলের সহকর্মী, পরিচালক ও স্থানীয় রাজনীতিবিদরা তার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। দর্শক, চলুন দেখে নেই এই সপ্তাহে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত কয়েকটি বাংলা সাপ্তাহিকের উল্লেখযোগ্য শিরোনাম। বুধবার প্রকাশিত পত্রিকার ঠিকানার প্রধান খবর, ফাউল গেমে সরকারের পেনাল্টির অপেক্ষায় বিএনপি, হাসিনার শ্রেষ্ঠত্বের হেফাজতি তাস। ঠিকানার আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, করোনা নির্মূলে নয়া অধ্যায়, মার্কিন জনসংখ্যার 10% গৃহবন্দী। শনিবার প্রকাশিত বাঙালি পত্রিকার প্রধান শিরোনাম, নারীরা বেশি অনিচ্ছুক, বিনামূল্যে দেয়া সত্ত্বেও 40% আমেরিকান ভ্যাকসিন নেবেন না। বাঙালির আরেকটি উল্লেখযোগ্য খবর, বাইডেন প্রশাসনের অনুরোধ, এবছর ক্রিসমাস পার্টি বাতিল করুন। শুক্রবার প্রকাশিত আজকাল তাদের প্রধান শিরোনাম করেছে, করোনা ভ্যাকসিন অনুমোদন পেল। আজকালের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, যুক্তরাষ্ট্রে সুগম হল নাগরিকত্ব লাভের পথ, 40,000 বাংলাদেশির ভাগ্য খুলছে। সাপ্তাহিক পরিচয়ের প্রধান শিরোনাম, বিদায় ঠেকাতে সুপ্রিম কোর্টে পরপর 2 বার হারলেন ট্রাম্প। পরিচয়ের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, ট্রাম্পের চাপে যুক্তরাষ্ট্রে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন এফডিএর। শুক্রবার প্রকাশিত প্রথম আলোর উত্তর আমেরিকা সংস্করণের প্রধান খবর, বাংলাদেশি কমিউনিটিতে মৃত্যুর মিছিল, 1 সপ্তাহে করোনায় 8 মৃত্যু। প্রথম আলোর আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, ভুইফোর সংগঠন নিয়ে ব্যস্ত বিএনপি নেতারা। বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের প্রধান শিরোনাম, বাইডেনকে ঠেকাতে মরিয়া রিপাবলিকানরা। বাংলাদেশ প্রতিদিনের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, নিউ ইয়র্কে জনতা এক্সচেঞ্জে চুরি। সাপ্তাহিক বাংলাদেশের প্রধান শিরোনাম, 4.5 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা, যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ 1.5 কোটি ছাড়ালো। বাংলাদেশের আরেকটি উল্লেখযোগ্য শিরোনাম, নতুন সিটিজেনশিপ পরীক্ষা দীর্ঘ ও কঠিন করা হয়েছে। সাপ্তাহিক প্রবাসের প্রধান শিরোনাম, করোনা ভ্যাকসিন যুগে পৃথিবী। প্রবাসের আরেকটি উল্লেখযোগ্য খবর, মঙ্গলবার ইলেকটোরাল কলেজ ভোট। সাপ্তাহিক নবযুগের প্রধান শিরোনাম, ফল পাল্টানোর পথ খুঁজছেন ট্রাম্প। নবযুগের আরেকটি উল্লেখযোগ্য খবর, স্বপ্ন ছুঁয়েছে পদ্মা সেতু। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফল উল্টানোর আবদারে সুপ্রিম কোর্টেও নাস্তানাবুদ ট্রাম্প, ক্ষেপে গিয়ে বিচারকদের তুলোধুনো করে টুইটার পোস্ট। ওয়াশিংটনে ট্রাম্পপন্থীদের সঙ্গে বিরোধীদের নজিরবিহীন সংঘর্ষ, দেশব্যাপী পদযাত্রা ও প্রার্থনার পরিকল্পনা ট্রাম্প সমর্থকদের। করোনায় নাকাল যুক্তরাষ্ট্র, আগামীকাল থেকে টিকা প্রদান শুরু, 1 সপ্তাহেই দেয়া হবে 30 লাখ টিকা। পদ্মা সেতুর 3 বিশ্ব রেকর্ড, নিচ দিয়ে চলবে 5 তলা সমান জাহাজ, ভূমিকম্প সহন ক্ষমতা 9 মাত্রার। এবং ভারতে রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত বদলাতে চান বিজেপি নেতা, পাঠ্যক্রম থেকে লেখা বাদ দেওয়ার দাবি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের।
নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও। প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত ৯টা এবং বাংলাদেশ সময় সকাল ৮টায়। এছাড়াও ভিজিট করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।